চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করলো বিশেষ সিবিআই আদালত। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো, পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ যে দুর্নীতির মামলা তদন্ত সিবিআই করছিল, সেই মামলায় জামিন পাচ্ছেন না। এবং নির্দেশনামার কপি যদি তুমি দেখো, যে নির্দেশনামার কপিতে কিন্তু বিচারক বলছেন যে তিনি কেস ডায়েরি দেখেছেন এবং সিবিআই এর তরফ থেকে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সেটা দেখে তিনি মনে করছেন যে ওভারওয়েলমিং এভিডেন্স রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, যেটা প্রমাণ করছে যে প্রাথমিক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল, তার ইনভলভমেন্ট রয়েছে। এবং তিনি যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তি, তাকে এই মুহূর্তে ছেড়ে দিলে তিনি কিন্তু প্রভাব খাটাবেন। এবং নির্দেশনামার 3 নম্বর পাতায় যদি আমরা দেখি, বিচারক নিজের নির্দেশনামায় বলছেন যে এখনো সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির, এবং এই তদন্ত করতে গিয়ে যারা চাকরি পেয়েছেন এবং যারা চাকরি পাননি, অর্থাৎ বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছেন এবং যারা পাননি, সেই তালিকা কিন্তু সিবিআই ইতিমধ্যেই তৈরি করছে। এবং যেহেতু এই তালিকা তৈরি করার কাজ এখনো শেষ হয়নি, এই মুহূর্তে যদি পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হয় তাহলে তিনি কিন্তু প্রভাব খাটাবেন, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। এবং তুমি জানো, এই মামলার শুনানি যখন চলছিল এবং সিবিআই এর তরফে যখন জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই তরফে একাধিক দাবি করা হয়েছিল, সিবিআই এর আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু ওএমআর সিট নষ্ট করা হয়েছে, তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড এবং তিনি প্রভাবশালী ব্যক্তি। আজকে আমরা দেখলাম নির্দেশনামায় কিন্তু পরিষ্কারভাবে বিচারক জানাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া যাবে না, তিনি কিন্তু মাস্টার মাইন্ড এবং তার নির্দেশেই এই দুর্নীতি হয়েছে, এমনই নির্দেশনামায় আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরিহারারা। নতুন নিয়োগের ক্ষেত্রে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। আর চাকরিহারা শিক্ষকরা তারা কি বলছেন সরাসরি নিয়ে যাব ধর্মতলার ওয়াই চ্যানেলে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, আমি প্রথমে ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে, যে আজকে যারা স্কুলে থাকার কথা তারা ওয়াই চ্যানেলে এইভাবেই জড়ো হয়েছেন এবং তারা আজকে সুপ্রিম কোর্টের যে এই সাময়িক স্বস্তির খবর তাদের কাছে পৌঁছেছে এবং সরাসরি আমরা তাদের কাছ থেকে জেনে নেব তারা এতে স্বস্তি বোধ করছেন না স্বস্তি বোধ করছেন না। প্রথমত আজকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা স্কুলে যেতে পারবেন, যারা চিহ্নিত নন অযোগ্য হিসেবে তারা যেতে পারবেন। আপনারা স্কুলে যাবেন বা আপনারা স্বস্তি বোধ করছেন এই অর্ডারের পর? স্বস্তি বোধ করছি না এই কারণে যে একজন ক্যান্সার আক্রান্ত রুগী, তাকে ডাক্তার 3 মাসের একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে। তো তার কাছে 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে পরে সে মারা যাবে, এটা যখন সে জেনে যায় তখন তার কাছে প্রতিটা দিন মৃত্যুর সমতুল্য হয়। তো এই জাজমেন্ট আমাকে ডিসাইড করে দিল যে ওই ডিসেম্বর পর্যন্ত আমি স্কুল যেতে পারবো। তাই এটা আমাদের কাছে স্বস্তির নয়, এই কারণে যে আমি যে স্টুডেন্টের কাছে পড়াতাম, তাকে আমি ভালোবাসতাম, স্নেহ করতাম, আমি তাকে আর দেখতে পাবো না 31শে ডিসেম্বরের পর। যে চেয়ারে আমি বসতাম সেই চেয়ারটা আমার কাছে অমিট হয়ে যাবে। যে স্কুলে আমি প্রতিদিন ভালোবেসে যেতাম সেই স্কুলটা আমার কাছে পর হয়ে যাবে। এটা যখন আমি প্রতিদিন ফিল করব, ওই 31শে ডিসেম্বর যাওয়া পর্যন্ত এগুলো আমাদের কাছে এক একটা মৃত্যুর দিন, মৃত্যুর সমতুল্য। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের আবেদন তো তাই ছিল, সময়সীমা বাড়ানো, কিন্তু শুধুমাত্র শিক্ষক এবং যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে বা তারা ক্লাস করতে পারবেন এমন কথা বলা হয়েছে। যারা শিক্ষাকর্মী তাদের কথা বলা হয়নি। এখানে তো অনেক শিক্ষাকর্মীও আছেন। দেখুন, যে রায় আমাদের যে রায়ের মাধ্যমে এটা করা হয়েছিল, মানে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে, তার মধ্যে বলা হয়েছিল যে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেট করা হয়েছে, অর্থাৎ ইকুয়ালিটি মেনটেন করা নেই, অর্থাৎ যারা যোগ্য অথচ ওয়েটিং ক্যান্ডিডেট তাদেরকে সম সুযোগ দেওয়া হয়নি। সেটা কিন্তু একটা বড় ছিল, প্রেক্ষাপট ছিল, যার উপর বেস করে কিন্তু প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট কী করলেন, তারা যেটা করলেন যে ঠিক সেই ওনারা নিজেরাই সেই আর্টিকেল 14 এবং 16টাকে ভায়োলেট করলেন। কিভাবে? অর্থাৎ যোগ্য আনটেন্টেড টিচার্স এবং যোগ্য আনটেন্টেড শিক্ষাকর্মী তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করলেন। একই আমরাও হচ্ছে দুর্নীতি সেখানে বেশি হয়েছে, এটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে নন টিচিং স্টাফদের মধ্যে দুর্নীতি প্রবল হয়েছে। হতে পারে, কিন্তু স্যার ব্যাপার হলো যে তার মধ্যেও তো আনটেন্টেড ক্যান্ডিডেটস আছে। যদি দুটোও থেকে থাকে তাহলে কে কেন শাস্তি পাবে, তার কেন ইয়েটা হবে না? আর এত তাড়াহুড়ো কিসের? এত তাড়াহুড়োটা কিসের? রায়দানের তাড়াহুড়োটা কিসের? ইনভেস্টিগেশন তো চলতে পারতো, আরো তো ইনভেস্টিগেশন হতে পারতো, তাহলে আরো অনেক কিছু বেরিয়ে। সাময়িক স্বস্তিতে কিন্তু পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারা শিক্ষকরা। ধন্যবাদ।